রূপকথা একটু ভয় পেয়ে গেল। আমতা আমতা করে বলল, ইয়ে মানে বলছিলাম, রোজ কলেজ ছুটির পর আমার জন্য গাড়ি পাঠাতে হবে না। আমি রিক্সা নিয়ে চলে আসতে পারবো। উৎস বলল, গাড়িতে আসতে কি সমস্যা? রূপকথা মাথা নাড়িয়ে বলল, না না, কোনো সমস্যা নেই। এমনিই ভালো লাগে না। উৎস মুখ আগের থেকেও গম্ভীর করে বলল, জাস্ট 10 মিনিট সময় দিলাম। এর মধ্যে তৈরি হয়ে নিচে আসবে। না আসতে পারলে আমিই উপরে আসব। উৎসর ঠান্ডা মাথায় দেওয়া হুমকি শুনে রূপকথা এক লাফে বিছানা থেকে নেমে ওয়াশরুমে দৌড় দিল। রূপকথাকে এভাবে ওয়াশরুমে যেতে দেখে উৎসর হাসি পেল। এরপর সে হাসতে হাসতে নিচে চলে গেল। উৎস নিচে গিয়ে দেখে ফারুক সাহেব বসে পত্রিকা পড়ছেন। উৎসকে দেখে বললেন, এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। উৎস জিজ্ঞেস করল, আম্মা উঠেনি? ফারুক সাহেব বললেন, তোমার আম্মা কাল রাতে উদয়ের সঙ্গে তার রুমে ছিল। রাতে দেরিতে ঘুমানোর ফলে এখনো উঠতে পারেনি হয়তো। উৎস আর কিছু না বলে বাবার সঙ্গে বসে নাস্তা করতে লাগলো। আর মাঝে মধ্যে ঘড়ি দেখতে লাগলো। উৎস আসার ঠিক 9 মিনিটের মাথায় রূপকথাও রেডি হয়ে হাতে ব্যাগ নিয়ে নেমে এলো। রূপকথা ফারুক সাহেবকে হাসিমুখে বলল, গুড মর্নিং। তার পরিবর্তে ফারুক সাহেবও হাসি উপহার দিয়ে বললেন, গুড মর্নিং মা। ফারুক সাহেবের মুখে মা ডাক শুনে রূপকথা ইমোশনাল হয়ে গেল। কারণ তার বাবা শরীফ আহসানও তাকে মা, আম্মাজান, মামুনি এসব বলে সম্বোধন করতেন। উৎস বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করো। রূপকথা উৎসর পাশের চেয়ারে বসল। আশেপাশের কোথাও আয়শা বেগমকে না দেখে কিছুটা অবাক হলো রূপকথা। পরক্ষণেই আবার উৎসর কথা মনে পড়ে সব চিন্তা সাইডে রেখে খাওয়া শুরু করল। উৎসর খাওয়া শেষ হতেই রূপকথাকে তাড়া দিয়ে বলল, তোমার খাওয়া শেষ হলে বাইরে আসো। আমি গাড়ি বের করছি। উৎসর কথায় রূপকথা এক গ্লাস পানি খেয়ে বলল, খাওয়া শেষ আমার, চলুন। এরপর দুজন ফারুক সাহেবের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। উৎসর গাড়ি এসে থামল রূপকথার কলেজ গেটের সামনে। রূপকথা পিছনের সিট থেকে ব্যাগ নেওয়ার সময় উৎস বলল, বিকেল 5টার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিও। এরপর সার্ভেন্ট এসে ডাকলে বই খাতা নিয়ে লাইব্রেরি রুমে চলে যাবে। রূপকথা বলল, ঠিক আছে জাওয়াদ সাহেব, আপনি যা বলবেন। উৎস বলল, টাকা আছে, নাকি দেব? রূপকথা গাড়ি থেকে নামতে নামতে বলল, না না, আছে, লাগবে না। এরপর রূপকথা গেট দিয়ে ঢুকে গেল। রূপকথা চোখের আড়াল হতে উৎস অফিসের উদ্দেশ্যে চলে গেল। ওয়াহি রূপকথাকে দেখে বলল, এত লেট করে আসলে কেন? কত কষ্ট করে জায়গা রেখেছি তোমার জন্য। রূপকথা টেবিলে ব্যাগটা রেখে ওয়াহির গাল টেনে বলল, এত কষ্ট করার জন্য মোটেও থ্যাংক ইউ না। কারণ বান্ধবী হিসেবে এটা তোমার দায়িত্ব। ওয়াহি হেসে বলল, আচ্ছা, এদিকে আসো, একজনের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেই। রূপকথা জিজ্ঞেস করল, কার সঙ্গে? ওয়াহি বলল, কালকে না তোমাকে আমার একটা বান্ধবীর কথা বলেছিলাম? রূপকথা জিজ্ঞেস করল, ও এসেছে আজকে? ওয়াহি বলল, হ্যাঁ, এখন পিছনে চলো, ও ওখানে বসে হোমওয়ার্ক করছে। এরপর দুজন পিছনে চলে গেল। ওয়াহি একটা মেয়ের সামনে গিয়ে বলল, ইতু, তোর হোমওয়ার্ক এখনো শেষ হয়নি? এখনই তো ক্লাসে ম্যাম চলে আসবে। ইতু তাড়াতাড়ি করে শেষের লেখাটুকু শেষ করল। খাতা বন্ধ করে উঠে দাঁড়িয়ে বলল, এই যে শেষ। এরপর রূপকথার দিকে ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি ইতু, তুমি নিশ্চয়ই রূপকথা? রূপকথা একটু অবাক হয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। বলল, তুমি জানলে? ইতু বলল, কাল থেকে ওয়াহি তোমার সম্পর্কে যা গল্প করল, না চিনে উপায় আছে? ওয়াহি তাড়া দিয়ে বলল, এই, তাড়াতাড়ি সিটে চল, ম্যাম আসছে। এরপর তিনজন নিজেদের সিটে গিয়ে বসে পড়ল। ওয়াহি মাঝখানে বসেছে আর বাকি দুজন তার দুই পাশে। ইতু রূপকথাকে বলল, এই রূপকথা, তুমি আমাদের তুই করে বলতে পারো। আর তুমি অনুমতি দিলে আমরাও তোমাকে তুই করে বলতে পারি। আসলে আমাদের তুমি তে ঠিক পোষায় না। আমরা তুই তুকারিতেই অভ্যস্ত। রূপকথা হেসে বলল, আরে ঠিক আছে, এখানে আবার অনুমতি নেওয়ার কি আছে? দুইটা ক্লাস শেষ হতেই ইতু বলল, এই চল, ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। আমার খিদে লেগে গেছে। রূপকথা বলল, ক্লাসের মাঝে এভাবে বের হলে কিছু বলবে না? ওয়াহি বলল, না, ক্যান্টিনে গেলে কিছু বলবে না। তবে এখানে সেখানে দাঁড়িয়ে গল্প করলে বকা দেবে। রূপকথা জিজ্ঞেস করল, ক্যান্টিনের পরিবেশ কেমন? ইতু বলল, ঠিক আছে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রূপকথা জিজ্ঞেস করল,
আর খাবারের মান? ওয়াহি বলল, অনেক বেশি মজা ভাই, তুই একদিন গেলেই আমাদের ক্যান্টিনের বিগ ফ্যান হয়ে যাবি। রূপকথা বলল, ঠিক আছে, তবে 20 মিনিটের মধ্যে চলে আসতে হবে কিন্তু। ওয়াহি বলল, খাওয়া শেষ হলে এর আগেই চলে আসব। এরপর তিনজন ক্যান্টিনের উদ্দেশ্যে বের হলো। ইতু বলল, আমাদের দুই বান্ধবীর কাতারে আরেকজন যোগ হলো তাহলে। ওয়াহি হেসে বলল, ঠিক, এখন আমরা দুইজন থেকে তিনজন। ক্যান্টিনে গিয়ে রূপকথা বলল, কি খাবে তোমরা? অর্ডার দাও। আমি তো কি আছে না আছে জানি না। ওয়াহি তিনজনের জন্য চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ আর কফি অর্ডার দিল। এরপর তিনজন গিয়ে বসল। রূপকথা জিজ্ঞেস করল, খাবার আসতে কতক্ষণ সময় লাগবে? ইতু বলল, এই তো চলে আসবে। তুই এমন করছিস কেন? রূপকথা বলল, আমার ভয় লাগছে, ক্লাস টাইমে ক্যান্টিনে এসেছি দেখে কেউ যদি বকা দেয়। ওয়াহি বলল, আরে বেটি, কেউ কিচ্ছু বলবে না, আমরা আছি তো নাকি। এরপর ইতু বলল, চাপ নিস না, কেস খেলে তিনজন একসঙ্গে খাবো। আর আশেপাশে দেখ, কত মানুষ। এরপর তাদের খাবার চলে আসলো। তিনজন গল্প করতে করতে খেয়ে নিল। খাওয়া শেষে রূপকথা বলল, খাবারের টেস্ট আসলেই দারুণ রে। ওয়াহি বলল, দেখলি, বলেছিলাম না। এরপর বিল দেওয়ার সময় ইতু আর ওয়াহির মধ্যে লাগলো আরেক যুদ্ধ। ওয়াহি বলে ওয়াহি দেবে, ইতু বলে ইতু দেবে। এদের দুজনের ঝগড়ার মাঝে রূপকথা আস্তে করে বিলটা দিয়ে দিল। এরপর বিল দিয়ে দুজনকে বলল, থাক, আর ঝগড়া করতে হবে না, আজকের বিল আমি দিয়ে দিলাম, তোরা অন্যদিন দিস। রূপকথার কথা শুনে থেমে গেল। ইতু রাগ করে বলল, আজকে তোর সঙ্গে আমাদের ফার্স্ট ডে ছিল, তুই কেন বিল দিলি? রূপকথা হেসে বলল, তাতে কি, ধরে নে আজকে আমি তোদের ট্রিট দিলাম, আমাকে তোদের বান্ধবী বানানোর জন্য। ওয়াহি বলল, কাজটা তুই একদম ঠিক করিসনি। রূপকথা বলল, হয়েছে, হয়েছে, এবার ক্লাসে চল। এরপর তিনজন ক্লাসে চলে গেল। আজকের সবগুলো ক্লাসে তিনজন মিলে বইয়ের দিকে তাকিয়ে বকবক করেছে। কলেজ ছুটির পর রূপকথা বাইরে এসে দেখে ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রূপকথাকে দেখে গাড়ির দরজা খুলে দিল। ড্রাইভারকে দেখে রূপকথা ইতু আর ওয়াহিকে বলল, আসি তাহলে, সাবধানে যেও তোমরা, বাসায় গিয়ে কথা হবে। রূপকথা যেতে ইতু ওয়াহিকে জিজ্ঞেস করল, রূপকথা কি প্রতিদিন গাড়িতে আসা যাওয়া করে নাকি? ওয়াহি বলল, হ্যাঁ, কত বড়লোক না। ইতু বলল, অথচ দেখ, ওর মধ্যে কোনো অহংকার নেই, আমাদের মতোই স্বাভাবিক। ওয়াহি বলল, যারা জন্মগত বড়লোক, তারা কখনো টাকার গরম দেখায় না, অহংকার কিংবা ফুটানি করে না। ইতু বলল, হুম, সেটাই। এরপর দুজন রিকশায় উঠে গেল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ড্রাইভার রূপকথাকে বলল, ম্যাম, একটা কথা ছিল। রূপকথা ফোনে কিছু একটা দেখছিল। এর মধ্যে ড্রাইভারের কথা শুনে মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করল, জি, বলুন। ড্রাইভার বলল, স্যার বলেছেন, বাসায় গিয়ে উনাকে একটা কল দিতে। রূপকথা জিজ্ঞেস করল, কেন? ড্রাইভার বলল, সেটা তো জানি না, ম্যাম, তবে বাসায় গিয়ে অবশ্যই মনে করে কল দেবেন প্লিজ, না হলে পরে আমারই সমস্যা হবে। রূপকথা কিছু বলল না, তবে ভাবল কিছু একটি। রূপকথা বাসায় আসতেই একজন সার্ভেন্ট দরজা খুলে দিল। রূপকথা ভেবেছিল আয়েশা বেগম হয়তো লিভিং রুমে আছে। কিন্তু তাকে দেখে সার্ভেন্টকে জিজ্ঞেস করল, আপনাদের আয়েশা ম্যাম কোথায়? সার্ভেন্ট জানালো, ম্যাম তো তার বেডরুমে আছে। ডেকে দিব? রূপকথা বলল, না না লাগবে না। এর মধ্যে আরেকজন সার্ভেন্ট এসে রূপকথাকে লেবুর শরবত দিয়ে গেল। রূপকথা শরবতটা খেয়ে রুমে চলে গেল। রূপকথা রুমে এসে কিছুক্ষণ এসির বাতাসে বসে শরীরটা ঠান্ডা করে নিল। যদিও বা গাড়িতেও এসি চলেছে। এরপর কিছুক্ষণ ঝিরিয়ে চেঞ্জ করে শাওয়ার নিয়ে নিল। রূপকথা শাওয়ার নিয়ে ভিজে জামাকাপড়গুলো ওয়াশরুমে রেখে বেরিয়ে আসলো। এরপর ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে ময়েশ্চারাইজার মাখছিল। এমন সময় রুমে আয়েশা বেগম ঢুকল। বলল, সরি, অনুমতি ছাড়া ঢুকে পড়লাম। রূপকথা ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে এসে বলল, আপনার নিজের বাড়িতে আপনার অনুমতি লাগবে কেন? আয়েশা বেগম রূপকথার হাত ধরে বলল, কাল রাতে যা হয়েছে তার জন্য আমি সত্যিই লজ্জিত। পারলে ক্ষমা করে দিও এই ব্যর্থ মাটাকে। রূপকথা বলল, নিজেকে এভাবে দোষী ভাববেন না প্লিজ। কাল রাতে যা হয়েছে তাতে আপনার তো কোনো দোষ ছিল না। আয়েশা বেগম বলল, আমার দোষ, আমি একটা কুলাঙ্গার পেটে ধরেছি। রূপকথা কি বলবে বুঝতে পারছে না। আয়েশা বেগম বলল, তুমি প্লিজ এসব মনে রেখো না। রূপকথা বলল, আপনিও এসব মনে করে নিজেকে দোষী ভাববেন না প্লিজ। আমার সঙ্গে ভালো,
খারাপ হোক যাই হোক, তা আমার নিয়তির লিখন। যা চাইলেও কেউ খণ্ডাতে পারবে না। আয়েশা বেগম রূপকথাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, লক্ষ্মী মেয়ে আমার। রূপকথা বলল, খিদে লেগেছে আমার। আয়েশা বেগম বলল, খেয়ে নিবে চলো, আমি তোমাকে ডাকতেই এসেছিলাম, তোমার বাবাও অপেক্ষা করছে। আয়েশা বেগমের মুখে বাবার কথা শুনে কিছুটা চমকে গেল রূপকথা। পরক্ষণেই বুঝল আয়েশা বেগম ফারুক সাহেবের কথা বুঝিয়েছে। এরপর তিনজনে মিলে গল্প করতে করতে লাঞ্চ করে নিল। খাওয়া দাওয়া শেষ করে রূপকথা রুমে আসতেই তার মনে পড়ল ড্রাইভার তাকে বাসায় এসে উৎসকে ফোন দিতে বলেছিল। সাথে সাথেই রূপকথা উৎসকে কল দিল। কল রিসিভ হতেই রূপকথা সুন্দর করে সালাম দিল। উৎস সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করল, লাঞ্চ করেছ? রূপকথা বলল, জি করেছি। উৎস বলল, বিকেল 5টা থেকে টিচার আসবে, মনে আছে তো? রূপকথা বলল, এটা মনে করিয়ে দেওয়ার জন্য কল দিয়েছেন? উৎস বলল, হুম। রূপকথা বলল, ওকে, রাখছি তাহলে। উৎস বলল, ঠিক আছে, রেস্ট নাও। রূপকথার আগে গোজগোজ করতে করতে কলটা কেটে দিল। বিয়ের আগে ভাবত, বিয়ের পর পড়ালেখা করা লাগবে না। কিন্তু ওমা, এখন দেখছে তার ধারণা পুরোই ভুল। জামাই আরও পড়ালেখার জন্য মা বাবার থেকেও বেশি প্রেশার দেয়। রূপকথা এসব ভাবতে ভাবতে বিছানায় গা এলিয়ে দিল। হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে ইতু তাকে আর ওয়াহিদকে নিয়ে একটা গ্রুপ খুলেছে। ওরা দুজন অলরেডি আড্ডা শুরু করে দিয়েছে। এরপর তাদের সঙ্গে রূপকথাও জয়েন করল। আড্ডার মাঝে ঘুমে রূপকথার চোখ বুজে আসলো। মোবাইলটা পাশে রেখে কয়েক মিনিটের ব্যবধানেই মেয়েটা ঘুমিয়ে পড়ল। বিকেল 4:30টায় উৎস রূপকথাকে কল দিল। অনেকক্ষণ রিং হওয়ার পর রূপকথা ঘুমোঘুম চোখে কলটা রিসিভ করল। জিজ্ঞেস করল, হ্যালো কে? ফোনের ওপাশ থেকে উৎস বলল, আমি। রূপকথা জিজ্ঞেস করল, কোন আমি? উৎস বিরক্ত হয়ে বলল, ঘুম শেষ হলে উঠে ফ্রেশ হয়ে নাও, অলরেডি 4:30 বেজে গেছে। রূপকথার ঘুম এখনো কাটেনি। ঘুমের ঘোরে বলল, আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে আবার আমাকেই আদেশ করছেন? উৎস এবার ফোনের মধ্যেই জোরে একটা ধমক দিল। উৎসের ধমক শুনে রূপকথার ঘুম টুম সব উড়ে গেল। মেয়েটা এক লাফে উঠে বসল। ভয়ে ভয়ে বলল, সব সময় এভাবে ধমকাধমকি করতে হয়? সুন্দর করে কথা বলা যায় না? উৎস বলল, অলরেডি 4:30টার বেশি বাজে। দয়া করে উঠে ফ্রেশ হয়ে কিছু খাওয়ার হলে খেয়ে নাও, একটু পরই তোমার টিচার চলে আসবে। রূপকথা কিছু না বলে কলটা কেটে দিল। এরপর নিজে নিজে বলতে লাগল, লোকটা সব সময় আমার সঙ্গে এভাবে কথা বলে। ভুলেও কখনো লোকটার মুখ দিয়ে সুন্দর কথা বেরোতে শুনি না। সব সময় কুত্তার মতো খেউ খেউ করে। আজকে থেকে লোকটার সঙ্গে আমি কথাই বলবো না। রূপকথা উঠে ফ্রেশ হয়ে নিল। এরপর গায়ের ওড়নাটা সুন্দর করে পুরো শরীর ঢেকে পেঁচিয়ে নিল। বারবার আয়নায় দেখছিল কিছু দেখা যাচ্ছে কিনা। এর মধ্যেই একজন সার্ভেন্ট এসে জানালো তার টিচার চলে এসেছে। রূপকথা আর না দাঁড়িয়ে বই খাতা নিয়ে নিচের লাইব্রেরি রুমে চলে গেল। রূপকথা ফার্স্টে লাইব্রেরি রুমের দরজায় নক করে রুমে ঢোকার অনুমতি নিল। এরপর সুন্দর করে সালাম দিয়ে রুমে ঢুকল। দেখল উদয়ের বয়সী একটা ছেলে তাকে পড়াতে এসেছে। দেখে মনে হচ্ছে সদ্য পড়ালেখা শেষ করেছে হয়তো। রূপকথাকে দেখে ছেলেটা বসতে বলল। রূপকথা বই খাতাগুলো টেবিলে রেখে একটা চেয়ার টেনে বসল। ছেলেটা বলল, আমার নাম আদিব আহমেদ, আমি আপনাকে পড়াবো। শনি, রবি, সোম সপ্তাহে এই 3 দিন আপনার প্রাইভেট থাকবে। রূপকথা বলল, আচ্ছা। আদিব জিজ্ঞেস করল, কি নাম আপনার? রূপকথা বলল, রূপকথা আহসান। আদিব বলল, ভেরি নাইস নেম। উৎস স্যারের কি হন আপনি? ছেলেটার প্রশ্ন শুনে রূপকথা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আদিবকে জিজ্ঞেস করল, ওনাকে জিজ্ঞেস করেননি আপনি তার কাকে পড়াবেন? আদিব বলল, জিজ্ঞেস করেছিলাম, তবে স্যার কিছু বলেনি। রূপকথা বলল, তার কাজিন হই। রূপকথা এক বুক কষ্ট নিয়ে মিথ্যা কথাটা বলল। তার তো কষ্ট লাগার কথা না। তারপরও কেন আদিবের কথা শুনে তার এত কষ্ট লাগছে? চিন্তা করতে লাগলো উৎস কি সবার সামনে তাকে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে কিনা। পরক্ষণে ভাবল, তাহলে সেদিন প্রিন্সিপালের রুমে কেন তাকে ওয়াইফ হিসেবে পরিচয় দিল। এসব ভাবতে ভাবতে রূপকথার চোখ লাল বর্ণ ধারণ করল। রূপকথাকে দেখে আদিব জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? আদিবের কথা শুনে হুঁশ ফিরল রূপকথার। বলল, জি স্যার, ঠিক আছি। আদিব বলল, ঠিক আছে তাহলে পড়ার দিকে যাওয়া যাক। আদিব রূপকথার আইসিটি বইটা নিয়ে তার মতো করে আলোচনা শুরু করল। 6টা বাজতেই আদিব চলে গেল। আদিব যাওয়ার পরও কিছুক্ষণ রূপকথা একা একা লাইব্রেরি রুমে বসে রইল। তার অবস্থা দেখে সে নিজেই অবাক হচ্ছে।
ভাবতে অবাক লাগছে, এত ছোট একটা কারণে তার মন খারাপ লাগছে। অথচ সে নিজেও তার বান্ধবীদের কাছে তাদের বিয়ের কথাটা পুরোপুরি চেপে গেছে। রূপকথা এসব নিয়ে আর ভাবতে পারছে না। বিরক্ত লাগছে তার। অন্যদিকে খিদেও লেগে গেছে। তাই বইখাতাগুলো রাখতে সেগুলো নিয়ে নিজেদের রুমে চলে গেল। রূপকথা বইখাতা রেখে এসে দেখে ফারুক সাহেব আর আয়শা বেগম বসে গল্প করছে। রূপকথাকে দেখে আয়শা বেগম জিজ্ঞেস করল, স্যার তো সেই কখন চলে গেছে, তুমি এতক্ষণ কি করছিলে? রূপকথা বলল, কিছুই না, এমনি। আয়েশা বেগম বলল, আচ্ছা, নাশতা করতে চলো, আমরা তোমার অপেক্ষায় করছিলাম। এরপর তিনজন নাশতা করে নিল। ফারুক সাহেব রূপকথাকে জিজ্ঞেস করল, উৎসর সঙ্গে কথা হয়েছে? রূপকথা বলল, হ্যাঁ, বিকেলে হয়েছিল। আয়েশা বেগম জিজ্ঞেস করল, ওর কি আজকে আসতে লেট হবে? রূপকথা বলল, কি জানি, এটা নিয়ে তো কিছু বলেনি আমায়। আয়েশা বেগম বলল, রুমে গিয়ে ওকে একটা কল দিয়ে জেনে নিও, আসতে লেট হবে নাকি। রূপকথা মাথা নাড়িয়ে আচ্ছা বুঝালো। এরপর মোবাইলটা সাইলেন্ট করে পড়তে বসল। উৎস রাত 10টায় বাসায় এসে দেখে রূপকথা পড়ার টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। উৎস পরনের কালো ব্লেজারটা খুলতে খুলতে রূপকথার পাশে গিয়ে দাঁড়ালো। এরপর ডাকল, রূপকথা। কয়েকবার ডাকার পর রূপকথা উঠে সোজা হয়ে বসল। জিজ্ঞেস করল, কখন এসেছেন? উৎস বলল, এই তো, মাত্রই এলাম। রূপকথা বলল, আচ্ছা, ফ্রেশ হয়ে নিন। উৎস জিজ্ঞেস করল, স্যারের বুঝানো কেমন? রূপকথা বলল, হ্যাঁ, ভালোই। উৎস আর কিছু না বলে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। উৎস যাওয়ার পর রূপকথাও বইখাতাগুলো গুছিয়ে রেখে নিচে চলে গেল। রূপকথা নিচে যাওয়ার কিছুক্ষণ পর উৎস রুমে এসে দেখে রূপকথা নেই। রূপকথার এত ভালো মানুষই সহ্য হচ্ছে না উৎসর। ভাবছে, হঠাৎ কি হলো মেয়েটার, যে এত পরিবর্তন হয়ে গেল। যা জিজ্ঞেস করছে তারই সোজাসাপটা উত্তর দিচ্ছে, কোনো তোত্তারা কথা ছাড়া। পরক্ষণেই আবার ভাবল, সে হয়তো একটু বেশিই ভাবছে। সবাই ডিনার করছিল। এর ফাঁকে ফারুক সাহেব উৎসকে জিজ্ঞেস করল, আজকে এত লেট হলো, অফিসে কেউ এসেছিল নাকি? উৎস বলল, গুলশান গিয়েছিলাম। ফারুক সাহেব জিজ্ঞেস করল, ও আচ্ছা, রেস্টুরেন্টের কাজ কতটুকু শেষ হলো? উৎস খেতে খেতেই বলল, কাজ তো প্রায় শেষ দেখলাম। তারপরও আপনি গিয়ে একদিন দেখে আসুন। এরপর সময় করে গ্র্যান্ড ওপেনিং এর ডেট দিয়ে দিন। রূপকথার খাওয়া শেষ হতে রুমে চলে গেল। রূপকথা যাওয়ার পর আয়শা বেগম উৎসকে জিজ্ঞেস করল, রূপকথার কিছু হয়েছে? মেয়েটাকে কেমন চুপচাপ মনে হচ্ছে। উৎস বলল, জানি না। এরপর কেউ আর কিছু বলল না। যে যার মতো খাওয়া শেষ করে রুমে চলে গেল। উৎস রুমে এসে দেখে রূপকথা শুয়ে পড়েছে। উৎস রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে অন্য সাইডে গিয়ে শুয়ে পড়ল। সকালে, আজকে উৎস ডাকার আগেই রূপকথা উঠে গেল। উৎস জগিং করে ফিরে দেখে রূপকথা পড়তে বসেছে। রূপকথার এত পরিবর্তন কিছুতেই উৎসর হজম হচ্ছে না। মনে মনে ঠিক করল, রূপকথার সঙ্গে কথা বলা দরকার। তার মধ্যে কি চলছে বুঝা দরকার। উৎস রূপকথার পিছনে গিয়ে দাঁড়ালো। উৎসকে নিজের পিছনে এসে দাঁড়াতে দেখে রূপকথা জিজ্ঞেস করল, কিছু বলবো? উৎস বলল, তোমার এত পরিবর্তন আমার ঠিক হজম হচ্ছে না। রূপকথা বলল, হজম না হলে তো হজমির ওষুধ খান। উৎস বলল, কি হয়েছে তোমার, হঠাৎ এত চুপচাপ হয়ে গেলে কেন? উৎসর কথাটা হেসে উড়িয়ে দিল রূপকথা। উৎসর থেকে চোখ সরিয়ে আবার বইয়ে মন দিল। উৎস আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। উৎস ফ্রেশ হয়ে আসতেই রূপকথা জিজ্ঞেস করল, আচ্ছা, আমি কি কোনোভাবে আপনাকে বেকায়দায় ফেলেছি? রূপকথার বলা কথাটার মানে বুঝল না উৎস। জিজ্ঞেস করল, মানে? রূপকথা আর চেপে থাকতে পারল না। বলল, আদিব স্যার যখন আপনাকে জিজ্ঞেস করেছিল আমি কে হই আপনার, তখন আপনি কি বলেছিলেন? উৎস বলল, কি বলেছি? রূপকথা বলল, কি বলেছেন সেটা তো আপনিই ভালো জানেন। উৎস বলল, আরে বাবা, সত্যিই বুঝতে পারছি না, কি বলেছি আমি? উৎসর সত্যিই এই মুহূর্তে মনে পড়ছে না আদিবকে সে কি বলেছে। রূপকথা বলল, থাক তাহলে, আর কষ্ট করে মনে করতে হবে না। এটা বলে রূপকথা উঠে নিচে চলে যাচ্ছিল। উৎস পিছন থেকে তার হাত টেনে ধরল। এরপর এক টানে নিজের সামনে এসে দাঁড় করালো। জিজ্ঞেস করল, চুপচাপ এখানে দাও, আর কি হয়েছে সবটা খুলে বলো। আদিব কি বলেছে তোমায়? রূপকথা হাত ছাড়িয়ে নিতে চাইল, তবে পারল না। শেষে ব্যর্থ হয়ে বলল, হাত ছাড়ুন। উৎস বলল, আগে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও।
এরপর রূপকথা আসল কাহিনী পুরোটা উৎসকে বলল। সবটা শুনে উৎস বলল, এই জন্য তুমি এমন ধুম ধরেছিলে? রূপকথা কিছু বলল না। উৎস হেসে ফেলল, বলল, তার মানে এই ছোট্ট একটা কারণে কাল থেকে এমন ধুম করে আছো তুমি? রূপকথা বলল, এটা ছোট্ট কারণ? উৎস বলল, তা নয় তো কি? রূপকথা বলল, জানেন কতটা অপমান লেগেছে আমার? উৎস এবার হাসি থামিয়ে সিরিয়াস হয়ে বলল, আদিব যখন আমাকে জিজ্ঞেস করেছিল, তখন আমি ফোনে কিছু একটা করছিলাম। সম্পূর্ণ মনোযোগ তখন আমার ফোনে ছিল। দ্যাটস হোয়াই আমি আদিবের কথায় কোনো উত্তর দেইনি। এটা নিয়ে এত ডিপলি চিন্তা করার কি আছে? রূপকথা বলল, জানি না, তারপরও আমার খুব খারাপ লেগেছে। উৎস বলল, দেখো, আমাদের বিয়ে হয়েছে ঠিকই, তবে আমরা অন্যদের মতো কোনো সাধারণ স্বামী স্ত্রী নই। বিয়েটা তুমি নিজেও মানো না, আর আমার কথা তো বাদই দিলাম। রূপকথা বলল, কে বলেছে এই বিয়ে আমি মানি না? আমি কি একবারও নিজের মুখে বলেছি? উৎস বলল, তা বলনি। রূপকথা বলল, তাহলে কেন বলছেন এই কথা? উৎস ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তার মানে কি তুমি এই বিয়ে মন থেকে মেনে নিয়েছ? রূপকথা বলল, অবশ্যই মানি, না মানার কি আছে? আমি এটাও বিশ্বাস করি যে মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহ মানুষ সৃষ্টির আগে থেকেই লিখে রেখেছেন। এবং এই একটা কথা সবারই বিশ্বাস করা উচিত। উৎস জিজ্ঞেস করল, এসব কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে? নিশ্চয়ই আম্মা। রূপকথা বলল, শুধু শুধু ওনাকে দোষারোপ করবেন না। এগুলো আমি নিজের ব্রেইন খাটিয়েই বলেছি। উৎস বলল, ব্যাপার না, আবেগের বসে মানুষ এসব একটু আধটু বলেই। রূপকথা বলল, যত সব বাজে কথা। আপনার কি মনে হয় আমি এসব আবেগের বসে বলছি? উৎস বলল, তা নয় তো কি, আর আমি এও বিশ্বাস করি, তোমার আবেগ কেটে গেলে এখন যে কথাগুলো তুমি বলছো, এই কথাগুলো তুমি ভুলে যাবে। তাই আমি তোমার এসব আবেগকে কখনোই প্রশ্রয় দিব না। রূপকথা ভেঙচি কেটে বলল, তাহলে কি ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছেন আমাকে? উৎস বলল, সেটা কখন বললাম? রূপকথা বলল, সংসারও করবেন না, ডিভোর্সও দিবেন না, তাহলে কি করবেন? উৎস বলল, তোমাকে পেলে পুষে বড় করে আবার বিয়ে দিব। রূপকথা বলল, আমার আর বিয়ে করার শখ নেই। আপনার বেশি শখ থাকলে আপনি আরো 4টা করেন। উৎস বলল, 2টা দিয়েই চলছে, আর 2টা করলেই এক হালি পূর্ণ হবে। স্যার, ম্যাম আপনাদের আয়শা ম্যাম নিচে ডাকছে। নাশতা রেডি হয়েছে। সার্ভেন্টের কথা শুনে দুজন দরজার দিকে তাকালো। দেখল, দরজার বাইরে থেকে একজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে। উৎস বলল, আসছি, যান। সার্ভেন্ট চলে গেল। উৎস রূপকথাকে বলল, এমনিতেই লেট হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। আমিও রেডি হয়ে নেই। রূপকথা উৎসর কথামতো ইউনিফর্ম নিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎসও চেঞ্জ করে অফিসের জন্য রেডি হয়ে নিল। রূপকথা চেঞ্জ করে এসে দেখে উৎস পুরোপুরি রেডি। রূপকথা বলল, সাথে জিন তিন আছে নাকি? এত ফাস্ট কিভাবে রেডি হলেন? উৎস বলল, সাথে জিন তিন আছে কিনা জানি না, তবে একটা পেতনি আছে। রূপকথা আবারও গাল ভেঙচি দিল। বলল, আপনি অনেক কথা শিখেছেন দেখছি। উৎস ফোন, ওয়ালেট, গাড়ির চাবি সবকিছু নিয়ে রুম থেকে বের হতে হতে বলল, তাড়াতাড়ি নিচে এসে ব্রেকফাস্ট করে নাও। লেট করলে কিন্তু আমি তোমাকে রেখেই চলে যাব। রূপকথা এক কাঁধে ব্যাগটা নিয়ে বলল, হ্যাঁ, প্লিজ চলে যান। আমি রিকশা নিয়ে চলে যেতে পারবো। উৎস রূপকথার কথা শোনার অপেক্ষা করল না। সোজা নিচে চলে গেল। উৎসকে দেখে আয়শা বেগম বলল, আজকে এত লেট করলে কেন? তোমার শরীর ঠিক আছে? উৎস বলল, হ্যাঁ ঠিক আছি। কিভাবে যেন লেট হয়ে গেছে? আয়েশা বেগম জিজ্ঞেস করল। রূপকথা কোথায়? রূপকথা বলল, এই তো এসে গেছি। রূপকথা দেখল নাশতার টেবিলে উদয় আছে। ফোন দেখতে দেখতে খাচ্ছে। রূপকথা সেদিকে আর না তাকিয়ে উৎসর পাশে একটা চেয়ারে গিয়ে বসল। এরপর তাড়াতাড়ি করে খেতে লাগল। ফারুক সাহেব বলল, আস্তে ধীরে খাও, গলায় আটকে যাবে তো। রূপকথা বলল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ফারুক সাহেব বলল, একদিন দেরি হলে কিচ্ছু হবে না। উৎসর খাওয়া শেষ হতেই রূপকথাকে তাড়া দিয়ে বলল, খাওয়া শেষ হলে বাইরে এসো, আমি গাড়ি বের করছি। এ কথা শুনে রূপকথা প্রতিদিনের মতো আজও এক গ্লাস পানি খেয়ে ব্যাগটা কাঁধে নিয়ে ফারুক সাহেব আর আয়েশা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে উৎসর পেছনে ছুটল। উৎসর গাড়ি গিয়ে থামল রূপকথার কলেজের সামনে। রূপকথা গাড়ি থেকে নামার আগে উৎস জিজ্ঞেস করল, টাকা আছে নাকি দিব? রূপকথা বলল, আছে, লাগবে না। এরপর দুজন দুই দিকে চলে গেল।
রূপকথা ক্লাসে গিয়ে দেখে ক্লাসে অলরেডি একজন স্যার চলে এসেছে। রূপকথা ক্লাসে গিয়ে ওয়াহি আর ইতুর পাশে বসল। ইতু বলল, কি রে, এত দেরি করলি কেন? জানিস কত কষ্ট করে তোর জন্য জায়গা রেখেছি? রূপকথা বলল, থ্যাংক ইউ রে। এরপর টানা 3টা ক্লাস শেষ করার পর ইতু বলল, খিদে লেগে গেছে, চল ক্যান্টিনে যাই। ঠিক মতো খেয়ে না আসায় আজকে রূপকথার খিদে লেগে গেছে। বলল, ঠিক আছে, চল। এরপর 3জন ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার দিয়ে বসতেই ইতুর চোখ গেল একটা সুদর্শন ছেলের দিকে। দেখেই বোঝা যাচ্ছে সিনিয়র ভাইয়া অনার্সের স্টুডেন্ট। ইতু ওয়াহি আর রূপকথাকে বলল, এই দেখ দেখ, ছেলেটা কি কিউট। ওয়াহি বলল, তার কাছে তো সব ছেলেই কিউট। যারে দেখিস তারেই তোর ভালো লাগে। ইতু বলল, একদম ট্রু ভাই, একে দেখেই একদম দুর্বল হয়ে গেছি। ওয়াহি বলল, সে তো সব ছেলেকে দেখেই দুর্বল হয়ে যাও তুমি। ইতু বলল, আসলে ছোটবেলায় পর্যাপ্ত পরিমাণ হরলিক্স খাইনি বলে এখন কোনো সুদর্শন ছেলে দেখলেই দুর্বলতা কাজ করে। প্রেশার লো হয়ে যায়, বুক ধরপড় ধরপড় করে। ইতুর কথা শুনে ওয়াহি আর রূপকথা দুজনেই অট্টহাসিতে ফেটে পড়ল। রূপকথা বলল, এগুলো তো ভালো লক্ষণ না বইন। তোর ইমিডিয়েটলি একটা বিয়ে করা প্রয়োজন। ইতু বলল, ধুর, বিয়ে কে করবে? আমি তো জীবনে বিয়ে শাদি করবই না। উল্টো আমার নাতনিকেও বলবো বিয়ে শাদি এসব না করতে। এর মধ্যেই তাদের খাবার চলে এলো। 3জন গল্প করতে করতে খাবারটা শেষ করল। আজকের খাবারের বিল দিয়েছে ওয়াহি। ইতু দিতে চেয়েছিল, তবে ওয়াহি তাকে বলল আগামীকাল দিতে। এরপর 3জন সুন্দরভাবে বাকি ক্লাসগুলোও করে নিল। ক্লাস শেষে যে যার বাসায় চলে গেল। সময় কারো জন্য থেমে থাকে না। সময় চলে যায় আপন গতিতে। এর মধ্যে কেটে গেছে একটা মাস। এই 1 মাসে ক্লাসের সবার সঙ্গে রূপকথার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। বাসায় ফারুক সাহেব আর আয়শা বেগমের সঙ্গেও এখন দারুণ ভাব হয়েছে তার। উৎসর সঙ্গেও সম্পর্কটা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। ফ্রি মাইন্ডে কথা বলতে পারে দুজন। উৎস সকালে তাকে কলেজে দিয়ে অফিসে চলে যায়। এরপর বাসায় আসে রাত 8 কি 9টার দিকে। অফিসের কাজের চাপ বেড়েছে তার, তাই একটু লেট করে বাসায় ফিরে। উৎস আসার পর রূপকথা পড়ালেখা, হোমওয়ার্ক শেষ করে সারাদিন কলেজে কি কি হয়েছে সেসব শোনায় উৎসকে। উৎস সেগুলো খুব মনোযোগ সহকারে শুনে। রাতে ডিনার করে উৎস বিছানায় হেলান দিয়ে বসে ল্যাপটপে কাজ করছিল। রূপকথা ফ্রেশ হয়ে এসে বলল, ঘুমাবেন না? উৎস কাজ করতে করতেই উত্তর দিল, হ্যাঁ এই তো, আর একটু পরই ঘুমাবো। তুমি ঘুমাও, সকালে ক্লাস আছে। রূপকথা আর কিছু না বলে এক পাশে গিয়ে শুয়ে পড়ল। উৎস আরও কিছুক্ষণ কাজ করে ল্যাপটপটা পাশের টেবিলে রেখে রুমের লাইটগুলো নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে রূপকথার পাশে শুয়ে পড়ল। উৎসর ঘুম আসেনি তখনও। সে খেয়াল করছে রূপকথা ঘুমের মধ্যে বড় বড় নিঃশ্বাস ছাড়ছে। যা দেখে উৎস ডাকল তাকে। রূপকথা। প্রথম ডাকেই রূপকথা সাড়া দিল। উৎস জিজ্ঞেস করল, ঘুমাওনি তুমি? বড় বড় নিঃশ্বাস নিয়ে কেঁপে কেঁপে উঠছ, ঠিক আছো? রূপকথা বলল, ঘুম আসছে না আমার। উৎস বলল, সারাদিন পড়ে পড়ে ঘুমালে রাতে ঘুম আসবে? রূপকথা বলল, চলুন বারান্দায় গিয়ে বসি। উৎস জিজ্ঞেস করল, সকালে উঠতে পারবে? রূপকথা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান, আমি একাই যাচ্ছি। এ কথা বলে রূপকথা উঠে বারান্দার দোলনায় গিয়ে বসল। রূপকথা দোলনায় পা তুলে বসে আস্তে আস্তে দোল খেতে লাগল। ভীষণ মন খারাপ লাগছে তার। বারবার বাসার কথা মনে পড়ছে। কালকে তার ভাই শাফিনের সঙ্গে কথা বলেছে। বহু চেষ্টার পর শাফিন তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। শাফিনের থেকে শুনেছে বাসার সবাই তাকে ছাড়া দিব্যি ভালো আছে। তার দাদিও আগের থেকে কিছুটা সুস্থ। সবটা শুনে রূপকথা মলিন হাসল। রূপকথা এসব ভাবছিল এমন সময় বারান্দায় 2 কাপ কফি নিয়ে উৎস এলো। উৎসকে দেখে রূপকথা পা নামিয়ে তাকে বসার জায়গা করে দিল। উৎস রূপকথার হাতে 1 কাপ কফি দিয়ে পাশে বসল। জিজ্ঞেস করল, কিছু হয়েছে? কিছু হলে কিন্তু নিশ্চিন্তে বলতে পারো আমায়। রূপকথা বলল, কিচ্ছু ভালো লাগছে না আমার। চারদিকের সবকিছু বিষাক্ত লাগছে। উৎস জিজ্ঞেস করল, হঠাৎ করে কি হলো? এতদিন তো ভালোই ছিলে। রূপকথা হেসে বলল, সত্যিই কি আমি ভালো ছিলাম? উৎস কিছু বলছে না, চুপচাপ রূপকথার মুখের দিকে তাকিয়ে আছে। ভরা পূর্ণিমার রাত আজ। চাঁদের আলোয় রূপকথার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটার মুখটা আজ মলিন হয়ে আছে। রূপকথা বলল, বুঝলেন জাওয়াদ সাহেব, চাপা আর্তনাদ কেউ দেখে না, কেউ বোঝে না, কেউ বা আবার বুঝেও না বোঝার ভান করে। উৎস বলল, দুঃখ পুষে রেখে লাভ আছে?
মনে রেখো, দুঃখ কখনো পুষে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়। রূপকথা বলল, ভবিষ্যতে কি হবে আমার, এটা নিয়ে ভাবলেই কষ্টে রুহ ছিঁড়ে যায় আমার। উৎস কফির কাপটা নিচে রেখে রূপকথার দিকে ঘুরে বসল। এরপর রূপকথার হাত থেকে কফির কাপটা নিয়ে সেটাও নিচে রাখল। রূপকথার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বলেছি তো আমি আছি, তোমার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমার। তুমি শুধু মনোযোগ দিয়ে পড়ালেখাটা করো, এসব নিয়ে বেশি চিন্তা করো না। তোমাকে হাসি খুশিই মানায়, মন খারাপ অন্তত তোমাকে মানায় না। রূপকথা বলল, আমার জীবন এতটা কঠিন হয়ে গেল কেন? এমন জীবন তো আমি চাইনি। উৎস বলল, আসলেই কি তোমার জীবন কঠিন? রূপকথা বলল, তা নয়তো কি? উৎস বলল, তুমি এটুকুতেই হতাশ হয়ে যাচ্ছ? ভুলে গেলে চলবে না, তোমাকে অনেক দূর যেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। রূপকথা বলল, জামাইয়ের পা থাকতে আমি কেন নিজের পায়ে দাঁড়াবো? আমার তো ছোট থেকে ইচ্ছে ছিল জামাইয়ের কোলে উঠে বসে থাকব। উৎস বলল, সিরিয়াস কথার মধ্যে এসব কথা কোনো পাগলে বলে? রূপকথা বলল, সিরিয়াস কথা ভালো লাগে না আমার, কারণ সিরিয়াস কথা নিয়ে ভাবতে গেলেই টেনশনে আমার মাথা ব্যথা উঠে যায়। উৎস বলল, এসব বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। রূপকথা বলল, আমার এই দেশেই আর থাকতে মন চাচ্ছে না, এই মাটির গন্ধ আমি নিতে পারছি না। উৎস বলল, আল্লাহ খোদার নাম নিয়ে কোনো রকমে টেনে টুনে ইন্টার পাসটা করো, এরপর না হয় লন্ডন পাঠিয়ে দিব। রূপকথা বলল, পড়ালেখা করতেও মন চায় না। উৎস জিজ্ঞেস করল, তাহলে কি করতে মন চায়? রূপকথা বলল, সারাদিন ঘুমাতে মন চায়। উৎস বলল, ঠিক আছে, শুক্রবারের সারাদিন ঘুমিও তুমি, সেদিন কেউ ডাকবে না তোমায়। রূপকথা বলল, জানেন, কাল ভাইয়ার সঙ্গে কথা বললাম, ও বলল বাসার সবাই আমাকে ছাড়াও ভীষণ ভালো আছে। উৎস বলল, ভালোই তো, আচ্ছা তুমি কি চাও না তোমার পরিবার ভালো থাকুক? রূপকথা বলল, চাই, তবে সেটা আমাকে ছাড়া নয়। উৎস বলল, এসব মনের মধ্যে গেঁথে রেখে লাভ আছে? রূপকথা কিছুক্ষণ চুপ করে রইল। এরপর জিজ্ঞেস করল, কালকে তো আপনাদের রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং, যাবেন না? উৎস বলল, যাব, তবে সন্ধ্যায়। রূপকথা আবদারের সুরে বলল, আমাকে নিয়ে যাবেন? উৎস বলল, ওখানে গিয়ে কি করবে তুমি? রূপকথা বলল, কতদিন বাইরে যাই না, আমারও তো ইচ্ছে করে আশেপাশে একটু ঘুরতে। উৎস বলল, আচ্ছা দেখি। রূপকথা বলল, দেখি বললে হবে না। উৎস বলল, আদিবের বোঝানো কেমন? রূপকথা বলল, ভালোই, খুব সুন্দর করে কথা বলে। জানেন, আদিব ভাইয়া মাঝেমধ্যেই আমার জন্য চকলেট নিয়ে আসে, আজকেও এনেছিল। আদিব রূপকথার জন্য চকলেট নিয়ে আসে শুনে হঠাৎই উৎসর ভীষণ রাগ হল। কিন্তু রাগের কারণটা বুঝতে পারল না, তাই সেটা প্রকাশ করল না। বলল, ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়ালেখা করো, উল্টাপাল্টা বিষয় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। রূপকথা কিছু বলছে না, উৎসও কিছু বলছে না, দুজন পাশাপাশি চুপচাপ বসে আছে। কিছুটা সময় এভাবে অতিবাহিত হয়ে যাওয়ার পর রূপকথা ধীরে ধীরে নিজের মাথাটা উৎসর কাঁধে রাখল। এরপর বলল, আপনার ভবিষ্যৎ কি সেটা নিয়েও আমার চিন্তা হয়। কাঁধে রূপকথা মাথা রাখায় উৎস একটু নড়েচড়ে বসল। বলল, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। রূপকথা বলল, যেভাবেই হোক আমি তো আপনার ওয়াইফ, আপনাকে নিয়ে আমার চিন্তা হওয়াটা কি স্বাভাবিক না? উৎস বলল, বললাম তো, তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আর শুধু আমাকে নিয়ে না, দুনিয়ার কোনো কিছু নিয়েই তোমার চিন্তা করতে হবে না। রূপকথা বলল, আপনি ভেতর থেকে খুব একা, তাই না? উৎস হেসে বলল, ব্যাপার না, আমি একাকিত্বের মধ্যেই বেড়ে ওঠা এক মানুষ। রূপকথা বলল, বাসায় মা বাবা, ভাই, সঙ্গে এতজন সার্ভেন্ট ছিল, তারপরও আপনি কিভাবে একাকিত্বের মধ্যে বড় হয়েছেন? উৎস একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, বাদ দাও, সে অনেক লম্বা কাহিনী। রূপকথা বলল, বলুন, আমি শুনতে চাই। উৎস বলতে চাইল না, এতে রূপকথা আরো জোরাজুরি শুরু করল। উৎস জানে, রূপকথা নাছোড়বান্দা, সে এই লম্বা কাহিনী শুনে তবেই ক্ষান্ত হবে। রূপকথা আবার বলল, প্লিজ, বলেন না। উৎস বলল, আচ্ছা, সংক্ষেপে বলি তাহলে। রূপকথা বলল, যেভাবে আপনার বলতে এবং আমার বুঝতে সুবিধা হয়, সেভাবেই বলুন। উৎস একটা লম্বা শ্বাস ছেড়ে বলা শুরু করল, আমি ক্লাস 2 থেকে 5 পর্যন্ত বাংলাদেশে ছিলাম, তবে হোস্টেলে। এরপর ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত ছিলাম লন্ডনে। ইন্টার পর্যন্ত ওখানকার একটা নামিদামি হোস্টেলে থেকে পড়াশোনা করেছি, এরপর আব্বার ফ্ল্যাটে থেকেছি।
আমার এই জীবনের প্রায় অর্ধেকটা সময় কেটেছে পরিবারহীন, এতিম বাচ্চাদের মতো। আম্মার ধারণা ছিল বাসায় থাকলে আমি বিগড়ে যাব, পড়ালেখা ঠিকমতো করব না। তাই তিনি সবসময় আমাকে হোস্টেলেই রাখতেন। রূপকথা জিজ্ঞেস করল, লন্ডনে আপনাদের আত্মীয় স্বজন কেউ থাকতো না? উৎস বলল, আম্মার খালার মেয়ে থাকতো তার পরিবার নিয়ে। লন্ডন যাওয়ার আগে কথা হয়েছিল, আমি তাদের বাসায় থেকেই পড়ালেখা করব। রূপকথা জিজ্ঞেস করল, তাহলে হোস্টেলে ছিলেন কেন? উৎস বলল, আম্মা আব্বার উপর রাগ করে। ইভেন আমি টানা 4 বছর তাদের সঙ্গে ফোনে কোনো যোগাযোগ রাখিনি। তারা প্রতি বছর গিয়ে আমাকে দেখে আসতো। বছরের জাস্ট ওই কয়েকটা দিনই তাদের সঙ্গে আমার দেখা হতো, কথা হতো, একসঙ্গে থাকা হতো। রূপকথা বোকার মতো জিজ্ঞেস করল, মা বাবা আসার সময় কান্না করতেন না? উৎস বলল, হ্যাঁ, প্রথম প্রথম অনেক কান্না করতাম। বারবার আম্মা আব্বার কাছে অযথা আবদার করতাম, আমাকেও যেন তাদের সঙ্গে নিয়ে আসে। তখন বছরের ওই কয়েকটা দিনই আমার কাছে ঈদের মতো লাগত। তাদের দেখে ভীষণ খুশি হতাম। প্রথম প্রথম তো ভাবতাম, এবার হয়তো আমাকে তাদের সঙ্গে নিয়ে আসবে। লন্ডনে আব্বার নিজের ফ্ল্যাট আছে, তারা গেলে সেখানেই থাকত। বছরের সেই কয়েকটা দিন আমিও তাদের সঙ্গে সেই ফ্ল্যাটে থাকতাম। উৎস একটু থেমে আবার বলা শুরু করল, প্রথম প্রথম যখন লন্ডনে যাই, তখন আমার লন্ডনের খাবার দাবার একদমই পছন্দ ছিল না। খেতে পারতাম না। প্রথম 1 বছর আমাকে খাবার নিয়ে অনেক কষ্ট পোহাতে হয়েছে। এরপর ধীরে ধীরে ইউজড টু হয়ে গেছি। হোস্টেলে রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকত, তখন আমি আচ্ছন্ন থাকতাম কান্নায়। কত রাত যে আমার কান্না করতে করতে জ্বর এসেছে তার হিসেব নেই। জ্বরের ঘোরে বারবার আম্মাকে ডাকতাম। আর ভাবতাম, ইস, আম্মা যদি এখন পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো। আমার মাথার কাছে বসে জলপট্টি দিয়ে দিত, আমাকে আদর করে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু আফসোস, এসব কিছুই বাস্তবে হতো না। আর অবশ্য আমার বুদ্ধি বয়সের পর আম্মার সঙ্গে আমার এমন কোনো মুহূর্ত নেই, থাকলেও হয়তো মনে পড়ছে না। তো তখন আমার জ্বর নিজে থেকে এসে আবার নিজে থেকেই চলে যেত। আমার মনে আছে, একবার আমার ধুম জ্বর এসেছিল, সেই জ্বর নিয়ে আমি টানা 8 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। তখন আম্মা আব্বা দেশ থেকে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে আমার সেবা যত্নের কোনো ত্রুটি রাখেনি। অথচ তখন আমার ইচ্ছে করেছিল, আম্মার বুকে একটু মাথা রাখতে, আম্মার বুকে মাথা রেখে একটু গল্প শুনতে। কিন্তু বাস্তবতা আমাকে সেই সুযোগ করে দেয়নি। সেই জ্বরের পর থেকেই আমি একদম চুপ হয়ে গেলাম। আমার পরিবর্তন সবার চোখে লাগলো, সবাই দেখল আমি চুপ হয়ে গেছি। কিন্তু কেন হয়েছি, সেটা কেউ খোঁজ নিয়ে দেখল না। আমি যেদিন দেশে আসি, সেদিন আমাকে জড়িয়ে ধরে আম্মা অনেক কেঁদেছিল। কিন্তু বিশ্বাস করো, সেদিন আম্মার কান্না দেখে আমার একটুও কষ্ট হয়নি, একটুও খারাপ লাগেনি। একটুর জন্যও মনে হয়নি আম্মার কান্না আমার থামানো উচিত। সেদিনই খুব বাজে ভাবে রিয়েলাইজ করেছিলাম একাকিত্ব আর দূরত্ব মানুষকে ভীষণ স্বার্থপর বানিয়ে দেয়। উৎস কথাগুলো বলার সময় অতীতে এতটাই মগ্ন ছিল যে, সে খেয়ালই করেনি তার কথা শুনে তার পাশে বসা মেয়েটি নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। উৎসর পরনের টি শার্টটার কাঁধের অংশটা রূপকথার চোখের পানিতে ভিজে একাকার হয়ে গেছে। রূপকথা থেমে থেমে নাক টানছে। রূপকথার কান্না দেখে উৎস সত্যিই ভীষণ অবাক হল। তার ভাবনার বাইরে ছিল কোনো মেয়ে তার জন্য কান্না করবে। উৎস জিজ্ঞেস করল, আর ইউ ওকে? রূপকথা বলল, আমার ভীষণ কষ্ট লাগছে। আপনি এসব কেন বলতে গেলেন আমাকে? উৎস বলল, তুমিই তো জোর করলে আমায়। আর এগুলো তো সংক্ষিপ্ত কাহিনী। পুরোটা বললে তো মনে হয় তুমি স্ট্রোক করবে। রূপকথা কিছু না বলে শুধু কান্না করছে। উৎস কি করবে বুঝতে পারছে না। একটু সময় নিয়ে আবারও জিজ্ঞেস করল, এভাবে কান্না করছো কেন? কান্না করার মতো কি এমন বললাম আমি? রূপকথা গলায় ঝুলানো ওড়নাটা দিয়ে নাক মুছে বলল, আমি বিশ্বাসই করতে পারছি না আপনার মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে। উৎস বলল, তোমাকে তো খুব স্ট্রং একটা মেয়ে ভেবেছিলাম। কিন্তু এখন দেখছি তুমি একটা ছিচকাদুনি। শোনো, এসব কথা আমি লাইফে কখনো কারো সঙ্গে শেয়ার করিনি। আজকেই ফার্স্ট তোমাকে বললাম। কিন্তু বিশ্বাস করো, তুমি এভাবে কান্না করবে আগে যদি বুঝতাম, তাহলে আমি তোমার সঙ্গে এসব জীবনেও শেয়ার করতাম না। রূপকথা বলল, আমি চাইলেও কান্না থামাতে পারছি না। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। উৎস বলল, ইয়া আল্লাহ, কি মুসিবতে পড়লাম। প্লিজ কান্না থামাও। কান্না না থামালে কিন্তু আর কোনোদিন তোমার সঙ্গে কিছু শেয়ার করব না। রূপকথা নাক টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, আমি চেষ্টা করছি। উৎস বলল, ওকে, সেটা না হয় বুঝলাম। কিন্তু আমার টি শার্টটা যে এভাবে নষ্ট করে দিলে তার কি হবে?
রূপকথা বলল, ঠিক আছে, ব্যাপার না, আমি একটা নতুন কিনে দেব। উৎস জিজ্ঞেস করল, টাকা কোথায় পাবে? রূপকথা বলল, কেন, আপনি দেবেন? উৎস বলল, সিরিয়াসলি, আমার টাকা দিয়ে আমাকেই টি শার্ট গিফট করবে তুমি? রূপকথা বলল, হ্যাঁ, করবই তো, আর আপনার টাকা মানে? উৎস বলল, আমার টাকা মানে আমার টাকা। রূপকথা বলল, বিয়ের পর ছেলেদের বউ ছাড়া নিজের বলতে আর কিছু থাকে না। আপনি সহ আপনার টাকা, পয়সা সব কিছুতেই আমার ভাগ আছে। শেষের লাইনটুকু শুনে উৎসর হৃদয় থমকে গেল। তাকে কেউ নিজের বলে দাবি করছে, চিন্তা করা যায়? উৎস বলল, অনেক তো রাত হলো, এবার অন্তত ঘুমাতে চলো। রূপকথা বলল, ঠিক আছে, আপনি ঘুমাতে যান। উৎস জিজ্ঞেস করল, তুমি ঘুমাবে না? রূপকথা বলল, না, আজকে আর ঘুম আসবে না। উৎস বলল, এখন না ঘুমালে কাল সবগুলো ক্লাসে ঝিমাবে তুমি। রূপকথা বলল, ব্যাপার না। উৎস বলল, বেশি কথা না বলে ঘুমাতে চলো। রূপকথা বলল, সরি, আপনার কথা শুনতে আগ্রহী নই। প্লিজ গিয়ে ঘুমিয়ে পড়ুন। উৎস এবার একটা কাজ করে বসল। উঠে রূপকথাকে কোলে তুলে নিল। রূপকথা শক্ত করে উৎসর টি শার্টের বুকের অংশ আঁকড়ে ধরে আছে। উৎস বলল, আর একটা কথা বললে কোল থেকে টুপ করে ফেলে দেব। রূপকথা হেসে বলল, আমি জানি আপনি ফেলবেন না। রূপকথা এক দৃষ্টিতে উৎসর চোখের দিকে তাকিয়ে আছে। উৎস সোজা হেঁটে বিছানার কাছে গিয়ে রূপকথাকে কোল থেকে ফেলে দিল। হঠাৎ এভাবে ফেলে দেওয়ায় রূপকথা নিচে পড়ে গেছে ভেবে ভীষণ ভয় পেয়েছে। পরক্ষণেই দেখল, না নিচে পড়েনি, তুলতুলে বিছানায় পড়েছে। উৎস বলল, চুপচাপ ঘুমাও। রূপকথা জিজ্ঞেস করল, আপনি ঘুমাবেন না? উৎস জবাব দিল, টি শার্টের যে বেহাল দশা করেছ, এই বেহাল দশা নিয়ে ঘুমানো যাবে? এ কথা বলে উৎস একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে রাত 3:44 বাজে। এখন ঘুমালে উঠবে কখন এসবই ভাবছিল রূপকথা। উৎস চেঞ্জ করে এসে বলল, এখনো ঘুমাওনি তুমি? রূপকথা বলল, ঘুম আসছে না। উৎস বলল, তাহলে উঠে পড়তে বসো। রূপকথা হাই তুলতে তুলতে বলল, ওকে, গুড নাইট। কথাটা শেষ করেই ধপাস করে শুয়ে পড়ল রূপকথা। উৎস সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। কলেজ ক্যান্টিনে বসে আছে রূপকথা, ওয়াহি, ইতু। একটু পরেই তাদের খাবার চলে আসবে। তিনজন বসে অপেক্ষা করছিল। এর মধ্যেই ইতু বলল, চল আজ কলেজ ছুটির পর কোথাও থেকে ঘুরে আসি। ওয়াহি জিজ্ঞেস করল, কোথায় যাবি? ইতু বলল, পাশেই যে লেকটা আছে না, ওখানেই চল। বিকেলের টাইমে ওখানে সুন্দর সুন্দর ছেলেরা থাকে। ওয়াহি বলল, এ ভাই, যে অবস্থা দেখতেছি তুই তো লুইচ্চামির আগুনে পুড়ে পুরোই ধ্বংস হয়ে যাবি। ইতু বলল, নিজের জীবন ধ্বংস করা শেষ, এখন জামাইয়ের জীবন ধ্বংস করার পালা। রূপকথা বলল, তুই না বিয়ে করবি না বলেছিস? ইতু বলল, জীবনে যদি কখনো বিয়ে করি, তাহলে আমার জামাকেই করব। ওয়াহি বলল, আসলেই আমরা পাপী, না হয় বিয়ে করে জামাইয়ের সেবা করার বয়সে কিনা পড়ালেখার মতো পাপ কাজ করতেছি। ইতু বলল, একটা সিরিয়াস কথা বলি শোন, আমি ইন্টার ফাইনাল দিয়েই বিয়ে করে নিব। ওয়াহি বলল, এটাই ভালো হবে। আমারও মাঝে মাঝে মনে হয় বিয়ে করে নেই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে, আমার বাসা থেকে অনার্স শেষ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না। এর মধ্যেই তিনজনের খাবার চলে আসলো। ইতু একটা ফ্রেঞ্চ ফ্রাই মুখে দিয়ে রূপকথাকে জিজ্ঞেস করল, কিরে তুই বল। রূপকথা উল্টো জিজ্ঞেস করল, কি বলবো? ওয়াহি বলল, বিয়ে কবে করবি? ওয়াহির প্রশ্ন শুনে রূপকথা অপ্রস্তুত হয়ে পড়ল। কি উত্তর দিবে সে? সে তো আগেই বিবাহিত। কিন্তু এই কথাটা এখন বললে ওরা কিভাবে নেবে? ইতু বলল, তুই আবার কোন ভাবনার সাগরে ডুব দিয়েছিস? রূপকথা বানিয়ে একটা মিথ্যা বলে দিল। বলল, কোনো প্ল্যান নেই আমার। তিনজন নাস্তা করতে করতে আরো কিছুক্ষণ গল্প করে ক্লাসে চলে গেল। কলেজ ছুটির পর রূপকথা বাসায় এসে স্নান করে চেঞ্জ করে নিচে এসে দেখে আয়েশা বেগম লিভিং রুমে বসে আছে। রূপকথা জিজ্ঞেস করল, লাঞ্চ করেছেন? আয়েশা বেগম বলল, না, কই করলাম। রূপকথা বলল, তাহলে কি কারো জন্য অপেক্ষা করছেন? আয়েশা বেগম বলল, দুপুরে উৎসর বাসায় আসার কথা ছিল। ওর জন্যই অপেক্ষা করছিলাম। তোমার সঙ্গে কথা হয়েছে ওর? রূপকথা বলল, না, কল দেননি আপনি? আয়েশা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দিয়েছিলাম, ও ধরেনি, ব্যস্ত ছিল হয়তো। রূপকথা রুমে যাচ্ছিল উৎসকে ফোন দিতে। এমন সময় বাইরে থেকে উৎসর গাড়ির আওয়াজ শোনা গেল। আয়েশা বেগম বলল,
এই তো এসে গেছে ও। রূপকথা বলল, সার্ভেন্টকে টেবিলে সাজাতে বলি? আয়েশা বেগম বলল, আমি বলবো, তুমি এক গ্লাস শরবত নিয়ে রুমে যাও। তোমার একটাই কাজ, সেটা হলো আমার ছেলের খেয়াল রাখা, তার যত্নআত্তি করা। রূপকথা কিছুক্ষণ হাবলার মতো তাকিয়ে থেকে উৎসকে আসতে দেখে কিচেনে চলে গেল। সার্ভেন্টরা জিজ্ঞেস করল, কি লাগবে? রূপকথা বলল, চিনি আর লেবু কোথায় আছে? একটু এনে দিন। একজন সার্ভেন্ট চিনি আর লেবু কেটে দিতেই রূপকথা বেশি করে চিনি দিয়ে কড়া করে এক গ্লাস শরবত বানালো। এরপর শরবতের গ্লাসটা নিয়ে রুমের দিকে হাঁটা ধরল। রূপকথাও তার পেছনে পেছনে রুমে চলে গেল। উৎস রুমে ঢুকে পিছনে তাকাতেই রূপকথাকে দেখল। মেয়েটা হাতে গ্লাস নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। রূপকথা আয়েশা বেগমের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলো। এরপর গাড়িতে গিয়ে উৎসর পাশের সিটে বসল। উৎস নিজেই ড্রাইভ করছে। রূপকথা বলল, একটা গান বাজাই? উৎস বলল, না, গান ভালো লাগে না আমার। রূপকথা বলল, প্লিজ বাজাই না, একদম হালকা সাউন্ডে বাজাবো। উৎস বলল, না বললাম তো। রূপকথা বলল, না আমি বাজাবই। উৎস বলল, তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? রূপকথা বলল, জাস্ট ফর্মালিটি মেইনটেইন করলাম। এরপর রূপকথা শয়তানি হাসি দিয়ে ফুল সাউন্ডে একটা গান বাজালো। আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামাইর কাছে আমায় বাবায় দিছে বিয়া। রূপকথার বাজানো গান শুনে উৎসর গাড়ি ব্রেক ছাড়া হয়ে গেল। তাড়াতাড়ি গাড়িটা এক পাশে দাঁড় করিয়ে গানটা বন্ধ করে রূপকথার দিকে কটকটে দৃষ্টিতে তাকালো। বলল, সামনে, পিছনে দুই দিকেই গার্ডদের গাড়ি। তুমি কি আমার মান সম্মান ডুবাবে? রূপকথা অবাক হয়ে বলল, গার্ড কেন? আমরা কি যুদ্ধ করতে যাচ্ছি নাকি? উৎস বলল, এমনিতেও আমার আশেপাশে গার্ড থাকে। তার মধ্যে এখন একটা কোম্পানির সঙ্গে ঝামেলা চলছে। একা পেলেই হয়তো আমার উপর আক্রমণ করতে পারে। তার মধ্যে আবার তোমাকে নিয়ে বের হয়েছি। তাই সব মিলিয়ে গার্ড একটু বাড়িয়ে দিয়েছি। রূপকথা হয়তো ভয় পেল কিছুটা। উৎসর হাত ধরে বলল, তাহলে চলেন বাসায় ফিরে যাই। উৎস বলল, আরে এত ভয় পাচ্ছ কেন? রূপকথা বলল, আচ্ছা আমার কলেজের আশেপাশেও কি গার্ড থাকে? উৎস একটু থেমে বলল, হয়তো থাকে। তুমি জানো, আমাদের বাড়িটা 24 ঘন্টা গার্ডধারা করা নিরাপত্তায় থাকে। বাহিরের একটা মশা মাছিও বাউন্ডারি ক্রস করতে পারবে না। রূপকথা জিজ্ঞেস করল, কিন্তু এরা থাকে কোথায়? দেখি না কেন? উৎস বলল, দেখো ঠিকই, কিন্তু চিনতে পারো না। রূপকথা বলল, আমার সত্যিই ভয় করছে। প্লিজ চলেন বাসায় ফিরে যাই। উৎস গাড়ি স্টার্ট দিয়ে রূপকথাকে জিজ্ঞেস করল, আমাকে বিশ্বাস করো? রূপকথা বলল, অবশ্যই করি। এটা আবার জিজ্ঞেস করার কি আছে? উৎস বলল, তাহলে এত ভয় পাচ্ছ কেন? বিশ্বাস রাখো, নাকের আগায় নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ তোমার কোনো ক্ষতি হতে দিব না। রূপকথা আর কিছু বলল না। স্বাভাবিক হয়ে বসল। উৎস ড্রাইভ করার ফাঁকে বারবার রূপকথাকে দেখছে। মেয়েটাকে সত্যিই আজ আকাশ থেকে নামা কোনো এক নীলপরী মনে হচ্ছে। উৎস না চাইলেও তার চোখ বারবার সেই নীলপরীর দিকেই থামছে। এর আগে কখনো কোনো মেয়েকে এত গভীরভাবে পরখ করেছে বলে মনে পড়ছে না তার। উৎস রূপকথার হাতের দিকে তাকিয়ে বলল, হাতে কিছু পরনি যে, হাত কেমন খালি খালি লাগছে। রূপকথা বলল, এই শাড়ির সঙ্গে ম্যাচিং কোনো চুড়ি নেই, তাই পরিনি। উৎস বলল, এটার সঙ্গে কি কালারের চুড়ি মিলবে? রূপকথা বলল, নেভি ব্লু কালার। উৎস বলল, ঠিক আছে, কোনো শপিং মলের সামনে দাঁড়াবো, সেখান থেকে কিনে নিও। রূপকথা বলল, শপিং মল লাগবে না, এই টাইমে অনেকেই রাস্তার পাশে বসে কাচের চুড়ি বিক্রি করে। ওদের থেকে নিব। উৎস আর কিছু বলল না। রূপকথা বাইরে তাকিয়ে আছে। উৎস রাস্তার পাশে খেয়াল রাখছে কোথাও চুড়ি বিক্রি হচ্ছে কিনা। রাস্তার পাশে একজন মহিলা চুড়ির ঢালা নিয়ে বসেছে। নানা রকমের চুড়ি আছে তার ঢালায়। উৎস গাড়িটা মহিলার সামনে নিয়ে দাঁড় করালো। এরপর পাশের গ্লাসটা নামিয়ে ঢালা থেকে নেভি ব্লু আর সাদা 2 মুঠো চুড়ি কিনে নিল। রূপকথা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে উৎসর দিকে। উৎস চুড়িগুলো রূপকথার হাতে দিয়ে বলল, এগুলো পরে নাও। রূপকথা একটা নেভি ব্লু, একটা সাদা, এভাবে করে 2 হাতে চুড়িগুলো পরে নিল। উৎসকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি আমরা? উৎস উল্টো জিজ্ঞেস করল, কোথায় যেতে চাও তুমি? রূপকথা বলল, চলুন রমনা পার্কে যাই। উৎস বলল, ওখানে প্রেমিক প্রেমিকারা যায় প্রেম করতে। আমরা গিয়ে করব? রূপকথা বলল, আমরাও তো প্রেমিক প্রেমিকা। উৎস কিছু বলল না, রূপকথার কথা শুনে নীরবে হাসল। রাস্তায় তেমন জ্যাম নেই দেখে ভালো লাগছে কিছুটা। স্বস্তিতে ড্রাইভ করতে পারছে।
কিছুক্ষণের মধ্যে তারা রমনা পার্কে পৌঁছে গেল। রূপকথা গাড়ি থেকে নামতেই তার মনটা নেচে উঠল। কারণ সামনেই একটা পিচ্ছি মেয়ে বেলি ফুলের গাজরা বিক্রি করছে। রূপকথা উৎসকে বলল, বেলি ফুল কিনে দিন। উৎস পিচ্ছি মেয়েটার থেকে 2টা গাজরা নিল। রূপকথা বুঝতে পারল না 2টা কেন। উৎস গাজরা দুটো রূপকথার হাতে দিয়ে বলল, একটা হাতে পরো, অন্যটা চুলের এক পাশে ছেড়ে দাও। রূপকথা ফুলগুলো হাতে নিয়ে আশেপাশে একবার দেখে নিল। এরপর একটা ছেলেকে ডাকল। উৎস জিজ্ঞেস করল, আরে ডাকছো কেন, চিনো নাকি তাকে? রূপকথা উৎসর কথায় পাত্তা দিল না। ছেলেটা আসতেই রূপকথা একটা গাজরা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া, গাজরাটা একটু আমার হাতে পরিয়ে দিতে পারবেন? রূপকথার কথা শুনে ছেলেটা ভেবাচেকা খেল। হ্যাবলার মতো জিজ্ঞেস করল, আমি? রূপকথা বলল, জি, আপনি। ছেলেটা উৎসর দিকে তাকালো। উৎস ছেলেটাকে বলল, ইয়ে মানে ভাই, আপনি আসতে পারেন। উনি আসলে মজা করছেন আপনার সঙ্গে। উৎসর কথা শুনে ছেলেটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বলল, ও তাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ভাই, আসি তাহলে। এ কথা বলে ছেলেটা চলে গেল। ছেলেটা যেতেই উৎস বলল, পার্কে আসতে না আসতেই কি শুরু করলে তুমি? রূপকথা জিজ্ঞেস করল, কই, কি করলাম? উৎস বলল, ছেলেটাকে কেন ডাকলে? রূপকথা বলল, গাজরাটা পরিয়ে দিতে। উৎস বলল, সেটা আমাকে বললে হয় না? রূপকথা এবার ইচ্ছে মতো কথা শোনানোর সুযোগ পেল। বলল, আপনাকে কেন বলবো? আপনার চোখ নেই? আপনি দেখেননি আমার এক হাতে মোবাইল? আপনি জানেন না নিজে নিজে গাজরা পরা যায় না? সব কিছু আমি বলে দিতে হবে কেন? নিজের বুদ্ধি নেই, নিজের আক্কেল নেই। উৎস আর বলতে দিল না রূপকথাকে। তাড়াতাড়ি মুখ চেপে ধরে বলল, হয়েছে, চুপ করো, দাও আমি পরিয়ে দিচ্ছি। রূপকথা বলল, লাগবে না। উৎস রূপকথার হাত থেকে গাজরাগুলো নিয়ে নিল। এরপর চুলের পাশে কালো ক্লিপ দিয়ে একটা গাজরা লাগিয়ে দিল। উৎস গাজরা চুলে আটকানোর সময় রূপকথা কিছু সেলফি তুলে নিল। উৎস জিজ্ঞেস করল, কোন হাতে পড়বে? রূপকথা মোবাইলটা উৎসর পকেটে রেখে বাম হাতের চুড়িগুলোর সঙ্গে ডান হাতে পড়ল। এরপর মোবাইলটা নিয়ে ক্যামেরা অন করে উৎসর দিকে বাম হাতটা বাড়িয়ে দিল। উৎস সুন্দর করে রূপকথার হাতে গাজরাটা পরিয়ে দিল। রূপকথা বলল, এখন থেকে এভাবে নিজের আক্কেল খাটিয়ে কাজ করতে শিখুন। না হলে রাস্তাঘাটের ছেলেদের থেকে হেল্প নিতে হবে আমায়। উৎস বলল, হয়েছে, এবার ভেতরে চলো। এরপর দুজন পুরো পার্কটা ঘুরে দেখতে লাগলো। ঢাকার মধ্যেই থেকেও রূপকথা কখনো রমনা পার্কে আসেনি। আজই প্রথম এলো। তার কাছে সবকিছুই নতুন, সবকিছুই সুন্দর। তাই যা দেখছে, তাই ক্যামেরাবন্দি করছে। মাঝে মধ্যে উৎসকে নিয়ে সেলফিও তুলছে। উৎসের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রূপকথার পাগলামিতে সামিল হতে হচ্ছে, কারণ তার এসব ছবি তোলা মোটেও পছন্দ না। দুজন হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গায় গিয়ে দাঁড়ালো। রূপকথা বলল, এত সুন্দর করে শাড়ি পরে এসেছি, কিছু ছবি তুলে দেন। উৎস বলল, ঠিক আছে, দাঁড়াও, তুলে দিচ্ছি। এরপর উৎস নিজের ফোনে রূপকথার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিল। সচরাচর কারো তোলা ছবি রূপকথার পছন্দ হয় না, কিন্তু আজকের সব ছবিই ওর ভালো লেগেছে। নিজের ছবি তোলা শেষ হতেই উৎসকে বলল, দাঁড়ান, এবার আপনার ছবি তুলে দেই। উৎস বলল, না, আমি ছবি তুলি না। রূপকথা বলল, না, আপনাকে ছবি তুলতেই হবে। উৎস বলল, বললাম তো তুলব না। রূপকথা বলল, তুলতে হবে বলেছি মানে তুলতেই হবে। রূপকথা উৎসকে জোর করে দাঁড় করিয়ে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিল। উৎস বলল, হয়েছে, এবার চলো, বাকিটা ঘুরে দেখি। রূপকথা বলল, আরে দাঁড়ান, আমাদের দুজনের কিছু ছবি তুলি। উৎস জিজ্ঞেস করল, কে তুলে দেবে? রূপকথা একটা মেয়েকে বলল, এক্সকিউজ মি, আপু। মেয়েটা বলল, আমাকে বলছেন? রূপকথা বলল, জি আপু, আপনাকেই। একটু হেল্প করবেন? মেয়েটা বলল, কি হেল্প আপু? রূপকথা বলল, আমাদের কিছু ছবি তুলে দিতে পারবেন? মেয়েটা বলল, ওকে, নো প্রবলেম, মোবাইল দিন। রূপকথা নিজের ফোনটা মেয়েটাকে দিল। এরপর উৎসর পাশে দাঁড়িয়ে বলল, আমার কাঁধে হাত রাখুন। উৎস বলল, কি বলছো তুমি? রূপকথা বলল, বেশি কথা না বলে যা বলছি তা করুন। বেশি কথা বললে এখনই সানডে মানডে একদম ক্লোজ করে দেব। উৎস আর কিছু বলল না, কারণ সে পাবলিক প্লেসে নিজের মান সম্মান হারাতে চায় না। তাই চুপচাপ রূপকথাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। এদিকে, সেদিকে, সামনে পিছনে তাকিয়ে অনেক স্টাইলে ছবি তোলা শেষ। শেষে মেয়েটা বিরক্ত হয়ে বলল,
আর কত আপু? রূপকথা বলল। ব্যাস আপু, হয়ে গেছে। আর লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। মেয়েটা ওয়েলকাম পর্যন্ত বলল না, সোজা হেঁটে চলে গেল। উৎস বলল, মেয়েটা তোমার উপর বিরক্ত হয়ে গেছে। রূপকথা ছবি দেখতে দেখতে বলল, ব্যাপার না, দেখুন ছবিগুলো কি সুন্দর উঠেছে। উৎস বলল, চলো, বের হওয়া যাক। রূপকথা উৎসর পাশে হেঁটে গাড়ির দিকে যাচ্ছে। উৎস বলল, তোমার হাঁটা দেখে আমার ভয় লাগছে। রূপকথা বলল, কেন? উৎস বলল, যে হাই হিল পরেছ, কখন না আবার পা মুচকে ফেলে। রূপকথা বলল, পা মুচকালেই বা সমস্যা কি? আপনি তো আছেন, আমাকে কোলে করে বাসায় নিয়ে যাবেন। উৎস কিছু বলল না। গাড়িতে দুজন পাশাপাশি বসে আছে। উৎস ড্রাইভ করছে। রূপকথা জিজ্ঞেস করল, এখন কোথায় যাচ্ছি আমরা? উৎস বলল, রেস্টুরেন্টে। রূপকথা জিজ্ঞেস করল, গুলশান? উৎস বলল, হ্যাঁ। রূপকথা আর কিছু বলল না। পাশের গ্লাসটা নামিয়ে এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে রইল। গাড়ির ঠান্ডা বাতাসে রূপকথার চুলগুলো উড়ছে। উৎস ড্রাইভ করার ফাঁকে ফাঁকে বারবার রূপকথাকে দেখছে। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। রূপকথার এই রূপ উৎসকে বারবার টানছে। না চাইতেও তার চোখ বারবার রূপকথাকে খুঁজে নিচ্ছে। গুলশানের বিলাসবহুল একটি 10 তলা বিল্ডিংয়ের নাম সিকিউর সিটি, যার তৃতীয় তলায় উৎসদের শপিং মল এবং চতুর্থ তলায় রেস্টুরেন্ট। উৎস সিকিউর সিটির সামনে গাড়ি থামালো। উৎস গাড়ি থেকে নেমে অন্য পাশে গিয়ে দরজা খুলে রূপকথাকে বলল, নামো। রূপকথা বলল, এক হাত বাড়িয়ে দিন। উৎস রূপকথার কথা রাখল। নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। রূপকথা উৎসর হাতটা ধরে সুন্দর করে নেমে দাঁড়ালো। উৎস মোবাইল বের করে কাউকে কল দিল। বলল, গাড়ি রেখে যাচ্ছি, পার্কিয়ে রেখে এসো। এরপর রূপকথাকে বলল, চল। রূপকথা উৎসর হাত ধরে ভেতরে প্রবেশ করল। এরপর দুজন লিফটের সামনে গিয়ে লিফটের জন্য অপেক্ষা করছিল। একটু পরই লিফট এসে থামল তাদের সামনে। লিফট থেকে বের হওয়া ব্যক্তিটিকে দেখে রূপকথা অপ্রস্তুত হয়ে পড়ল। তাড়াতাড়ি করে উৎসর পিছনে গিয়ে দাঁড়ালো। কারণ সামনে আদিব দাঁড়িয়ে আছে। আদিব রূপকথা আর উৎসকে দেখে ভীষণ অবাক হল। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে উৎসকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? উৎস বলল, ভালো, আপনি? আদিব রূপকথাকে দেখার চেষ্টা করে বলল, জি ভালো। পাশে কে স্যার? উৎস এক হাত দিয়ে রূপকথা টেনে পাশে এনে দাঁড় করালো। এরপর বলল, আমার ওয়াইফ। উৎসর বলা কথাটা শুনে আদিবের মাথায় আকাশ ভেঙে পড়ল। মাথা চক্কর দিয়ে উঠল। রূপকথা আদিবের দিকে তাকিয়ে হ্যাবলার মতো একটা হাসি দিল। বলল, আসসালামু আলাইকুম স্যার। রূপকথার সালাম আদিব কান পর্যন্ত গেল না। উৎস গলা ঝাঁকি দিয়ে বলল, এদিকে কোনো কাজে এসেছিলেন? আদিবের ধ্যান ভাঙল। বলল, জি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। উৎস বলল, আচ্ছা আসছি তাহলে। আদিব বলল, স্যার একটা কথা ছিল। উৎস বলল, জি বলুন। আদিব রূপকথার দিকে তাকিয়ে বলল, আমি আর আপনাদের বাসায় পড়াতে যেতে পারবো না। আসলে। উৎস থামিয়ে দিল। মুচকি হেসে বলল, নো প্রবলেম, এক্সকিউজ দিতে হবে না। আদিব আর দাঁড়ালো না, সোজা চলে গেল। উৎস লিফটে উঠে রূপকথাকে জিজ্ঞেস করল, আদিব এভাবে অবাক হলো কেন? রূপকথা তো ঠিকই বুঝে গেছে আদিবের এত অবাক হওয়ার কারণ। তারপরও সে বলল, আমি কিভাবে জানবো? উৎস বলল, না আমি ভাবলাম তুমি নিজেকে আমার কাজিন তাজিন হিসেবে পরিচয় দিয়েছ নাকি, যে ওয়াইফ শুনে এমন ফিট খেলো। রূপকথার কাশি উঠে গেল। বলল, কি সব আজেবাজে বলছেন? স্বামী হন আমার স্বামী। ভুলে গেছেন? উৎস তো নিজেও আসল কাহিনী জানে। আদিব একদিন তাকে বলেছিল, আপনার কাজিনের ব্রেইন খুবই ভালো। একটু বুঝিয়ে দিলেই হয়ে যায়। সেদিনই বুঝে গেছিল রূপকথা রাগ করে তাকে কাজিন বলে পরিচয় দিয়েছে। উৎসর ভীষণ হাসি এসেছিল। ইভেন এখনো আসছে। চতুর্থ তলায় গিয়ে লিফট থামল। রূপকথা উৎসর হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতেই দুইজন লোক তাদের ফুলের বুকে দিয়ে ওয়েলকাম করল। রেস্টুরেন্টের সেফ, স্টাফ সবাই যেন তাদেরই অপেক্ষা করছিল। রূপকথা একবার চোখ বুলিয়ে পুরো রেস্টুরেন্টটা দেখে নিল। খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। উৎস রূপকথাকে নিয়ে বসল। এরপর ম্যানেজার এসে হাতে মেনু দিয়ে বলল, স্যার। উৎস রূপকথাকে দেখিয়ে বলল, মেনুটা আপনাদের ম্যাডামকে দিন। এত সুন্দর করে বলায় রূপকথা খানিক লজ্জা পেল, আবার খুশিও হল। বলল, আপনি দিন। উৎস নিজের পছন্দ মতো নানা রকমের খাবার অর্ডার দিল। রূপকথা বসে বসে সেলফি তুলছে। উৎস বসে বসে তার কাণ্ড কারখানা দেখছে।
রূপকথা কিছুক্ষণ নিজে নিজে সেলফি তোলার পর বলল, এই আমাকে কিছু ছবি তুলে দিন। উৎস বলল, সারাদিন শুধু ছবি আর ছবি, এত ছবি দিয়ে করবেটা কি? রূপকথা বলল, আপনি ছবি তুলে দিবেন, নাকি আমি কোনো স্টাফকে ডাকবো? উৎস তাড়াতাড়ি মান সম্মান থাকতো মোবাইলটা বের করে বলল, পোজ দাও। রূপকথা একের পর এক স্টাইল করে ছবি তুলছে। উৎস বিরক্ত হচ্ছে ঠিকই, তবে সেটা প্রকাশ করছে না। রেস্টুরেন্টের ম্যানেজার উৎসদের পূর্ব পরিচিত। উৎসর আর রূপকথার বিয়ের খবরটা প্রথমে তেমন কেউ না জানলেও এখন ধীরে ধীরে সবাই জানছে এবং অবস্থান নিচ্ছে। ম্যানেজার রূপকথা আর উৎসকে দেখে মনে মনে বলল, আগে শুনেছি বিয়ে শাদী করবে না, ওমা এখন দেখছি বিয়ে করে বুড়ো বয়সে বিমরতি ধরেছে। উৎসদের সব খাবার অলরেডি চলে এসেছে। এই টাইমে উৎস আর রূপকথা আসবে বলে রেস্টুরেন্ট পুরো ফাঁকা রাখার নির্দেশ দিয়েছে ফারুক জাওয়াদ। রূপকথা ছবি তোলা শেষ হলে উৎসকে বলল, আপনার ছবি তুলে দিই? উৎস বলল, নো থ্যাঙ্কস, এবার খাই। রূপকথা বলল, খাবেন? আচ্ছা একটু পরে খান, আমি কয়েকটা ছবি ভিডিও করে দেই। উৎস বলল, প্লিজ দোহাই লাগে, আমার মান সম্মান এভাবে লাটে তুলো না। রূপকথা বলল, আরে মান সম্মান লাটে তুলব কেন? বেশি কথা বলছেন আপনি, চুপচাপ বসেন, আমি কয়েকটা ছবি ভিডিও নিলেই খাওয়া শুরু করবেন। উৎস আর কিছু না বলে লক্ষ্মী বাচ্চার মতো চুপচাপ বসে আছে। তার সত্যিই খিদে লেগেছে। উৎসর মুখ দেখে রূপকথার মায়া হলো, তাই অল্প কিছু ছবি ভিডিও নিয়েই বলল, শেষ আমার, আপনি খাওয়া শুরু করুন। উৎস বলল, হাত ধুতে আসো। এরপর দুজন গিয়ে হাত ধুয়ে আসলো। রূপকথা সেখানে গিয়েও দুজনের মিরর পিক তুলতে ছাড়ল না। এরপর এসে দুজন খাওয়া শুরু করল। রূপকথা খাচ্ছিল, উৎস জিজ্ঞেস করল, খাবারের টেস্ট কেমন? রূপকথা বলল, এক কথায় অসাধারণ, আমরা এখন থেকে মাঝে মধ্যেই এখানে আসব। ঠিক আছে? উৎস বলল, আচ্ছা এখন খাও। রূপকথা আর কিছু বলল না। দুজনের খাওয়া শেষ হতেই ম্যানেজার তাদের দিকে এগিয়ে এলো। রূপকথাকে জিজ্ঞেস করল, ম্যাম, খাবারের টেস্ট কেমন ছিল? রূপকথা হেসে বলল, জি, ভালো ছিল। এরপর দুজন রেস্টুরেন্ট থেকে বের হলো। রূপকথা বলল, গুলশানের সুগার মাম্মিরা নাকি কচি পোলা দেখলেই খপ করে ধরে ফেলে? উৎস ভ্রু কুচকে বলল, কি সব আজগুবি বলছো? রূপকথা বলল, আমি শুনেছি, তাই প্লিজ, আমার আঁচল ধরে হাঁটুন। উৎস বলল, আমি কি তোমার শোনা কথার সেই কচি পোলা? রূপকথা হেসে বলল, তা নয় তো কি। কথা বলতে বলতে তারা তৃতীয় তলার শপিং মলে চলে এলো। রূপকথা বলল, শপিং মলে কেন আসলাম আমরা? উৎস বলল, তুমি শপিং করবে বলে। রূপকথা জিজ্ঞেস করল, শপিং মলটা কি আপনাদের? উৎস বলল, হ্যাঁ, এখন যাও, যা যা পছন্দ হয় কিনে নাও। উৎস একজন মহিলা স্টাফকে ডেকে বলল, উনাকে নিয়ে যান, যা যা পছন্দ হয় প্যাক করে দিবেন। স্টাফটা বলল, অবশ্যই স্যার। ম্যাম, প্লিজ আসুন আমার সঙ্গে। রূপকথা উৎসকে ফিসফিস করে বলল, প্লিজ, আপনিও আসুন। উৎস বলল, আমি গিয়ে কি করব? রূপকথা বলল, আমায় জামাকাপড় পছন্দ করে দিবেন। উৎস আর কথা না বাড়িয়ে রূপকথার সঙ্গে গেল। এরপর স্টাফটাকে বলল, আপনি অন্যদিকে যেতে পারেন। স্টাফ বলল, ওকে স্যার, কোনো সমস্যা হলে জানাবেন। উৎস রূপকথাকে বলল, যা যা লাগবে নিয়ে নাও। রূপকথা বলল, আমার তো সবই আছে, কি নেব? উৎস বলল, যা ইচ্ছা নাও। রূপকথা বলল, শাড়ি নেব? উৎস বলল, নাও। তারপর উৎস রূপকথাকে নিয়ে শাড়ির পাশে গেল। রূপকথা বলল, আপনি পছন্দ করুন। উৎস অনেকগুলো শাড়ি দেখে তিনটা বেছে দিল, একটা পার্পেল, একটা অলিভ আর একটা মেজেন্ডা রঙের। রূপকথা বলল, এত শাড়ি কেন নিচ্ছেন? আমি তো শুধু একটা নিতে বলেছি। উৎস বলল, এসেছো যখন, নিয়ে যাও। আর কি লাগবে? রূপকথা বলল, কিছু টি শার্ট নেব। উৎস জিজ্ঞেস করল, বাসায় আব্বা আছে, উদয় আছে, ওদের সামনে তুমি টি শার্ট পরবে? রূপকথা বলল আন্ডারস্কোর, আরে রাতে ঘুমানোর সময় পরব। থ্রি পিস বা টপস পরে ঘুমাতে পারি না আমি। বাসায় থাকতে কখনো এসব পরিনি, আপনাদের বাসায় এসে শিখছি। উৎস বলল আন্ডারস্কোর, নিতেই হবে। রূপকথা বলল, আপনার সমস্যা হলে নেওয়ার দরকার নেই। উৎস চুপ রইল। রূপকথাকে নিয়ে টি শার্টের কালেকশনে গেল। সেখান থেকে ব্ল্যাক, হোয়াইট, বেবি পিঙ্ক, আর পার্পেল, এই 4 সেট টি শার্ট নিল। রূপকথা কিছু বলছে না, চুপ করে আছে। উৎস জিজ্ঞেস করল, আর কিছু লাগবে? রূপকথা চুপ। উৎস আবারও জিজ্ঞেস করল, কি হলো?
চুপ করে আছো কেন? রূপকথা বলল, লাগবে, কিন্তু আপনি যাওয়ার দরকার নেই। একজন মহিলা স্টাফকে ডেকে দিন, আমি ওনার সঙ্গে যাব। উৎস কথা না বাড়িয়ে একজন মহিলা স্টাফকে ডেকে বলল, রূপকথা যেখানে যেতে চায় সেখানে নিয়ে যেতে। কিছুক্ষণ পর রূপকথা ফিরে এলো। উৎস বলল, জুতার কালেকশন দেখতে চলো। রূপকথা বলল, লাগবে না, জুতা তো আছেই। উৎস বলল, এসেছো যখন, নিয়ে যাও। আর কিছু ভালো থ্রি পিস নাও। রূপকথা বলল, এত কিছু দিয়ে করব কি? আর কিছু লাগবে না, চলেন বের হই। উৎস শুনল না, নিজের পছন্দ মতো কয়েকটা ভালো ভালো থ্রি পিস বেছে নিল। তারপর জুতার কালেকশনে গিয়ে একজোড়া ফ্ল্যাট আর একজোড়া সাদা স্নিকার্স নিল। রূপকথা বলল, আর কিছু লাগবে না, প্লিজ এবার বের হই চলেন। উৎস কাউন্টারে গিয়ে বলল, সবগুলো শপিং ব্যাগ বাসায় পাঠিয়ে দিন। আর যে শাড়ি পাঞ্জাবিগুলো রেডি রাখতে বলেছিলাম, সেগুলো রেডি আছে তো? কাউন্টারের স্টাফটা বলল, জি স্যার। উৎস বলল, ঠিক আছে, একজনকে পাঠাচ্ছি, শাড়ি পাঞ্জাবিগুলো তার কাছে দিয়ে দিবেন। স্টাফটা বলল, ওকে স্যার। উৎস আর না দাঁড়িয়ে রূপকথাকে নিয়ে শপিং মল থেকে বেরিয়ে লিফটে উঠে নিচে চলে গেল। এরপর গাড়িতে উঠে গেল একটা বিশেষ জায়গায় যাওয়ার উদ্দেশ্য। রূপকথা উৎসকে বলল, আমার লিপস্টিকটা দিন। উৎস সামনেই রেখেছিল লিপস্টিকটাট। রূপকথা চাওয়াই দিয়ে দিল। রূপকথা লিপস্টিকটা ঠোঁটে মেখে জিজ্ঞেস করল, এখন কোথায় যাচ্ছি আমরা? উৎস বলল, সারপ্রাইজ, গেলেই দেখতে পাবে। রূপকথা আর কিছু জিজ্ঞেস করল না। চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে বসে রইল।